গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাদের করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং প্রত্যেকে ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। প্রথম তোমাদের সামনে রয়েছে, প্রত্যেককে প্রতিদিনের মতো পেন পেপার নিয়ে সামনে বসে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা করার চেষ্টা করবে এবং আগের প্র্যাকটিস সেটে তোমরা কতটা প্রশ্ন করতে পেরেছো নিজে থেকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং আজকের প্র্যাকটিস সেটে তোমরা নিজে থেকে কতটা প্রশ্ন করতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ক্লাস শেষে কিন্তু লিখে যাবে অবশ্যই। তাহলে চলো শুরু করা যাক। কি বলে, জিরো সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয়? জিরো সহ সমস্ত প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস ন্যাচারাল নাম্বার। তাহলে জিরো সহ অর্থাৎ জিরোকে নিয়ে সমস্ত প্রাকৃতিক সংখ্যা যেমন 1 2 3 পর্যন্ত অনন্ত পর্যন্ত চলতে থাকবে সেগুলোকে ন্যাচারাল নাম্বার বলে। জিরো বাদে 1 2 3 4 এরকম পর্যন্ত অনন্ত পর্যন্ত চলতে থাকবে সেগুলো কি স্যার? আমার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। আর জিরোকে নিয়ে যদি আমরা ধরি 0 1 2 3 4, তাহলে এটা কি স্যার? হোল নাম্বার। হোল নাম্বার। তাহলে বলছে জিরো সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয়? তাহলে জিরো সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে একসঙ্গে কি বলবো আমরা স্যার? সম্পূর্ণ সংখ্যা বা সম্পূর্ণ। হোল নাম্বার মানে কি? সম্পূর্ণ। আমি কি বললাম দেখো, জিরোটা যদি বাদ দিয়ে দিই তাহলে জিরো বাদে 1 থেকে শুরু করে অনন্ত পর্যন্ত যত সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে আমার প্রাকৃতিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। এবার যদি জিরোটাকেও যদি আমি ইনক্লুড করে দিই এর মধ্যে তাহলে হয়ে যাবে সেটা কি? জিরো সহ হোল নাম্বার হয়ে যাবে অর্থাৎ সমস্ত সংখ্যা। তাহলে সমস্ত সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা বা কি বলবো আমরা? অখণ্ড সংখ্যা, যেটা তোমাদের অপশনে রয়েছে অখণ্ড সংখ্যা। তাহলে সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলা হয়। চলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা অনলাইনের প্রশ্ন কিন্তু পাবে, পরীক্ষা হলে পাবেই একটা না একটা নাম্বার সিস্টেম থেকে। আর নাম্বার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কি বলেছে? 2/3, 8/9, 64/81 এবং 10/27 গসাগু কত? আগের দিন আমি তোমাদেরকে গসাগু বের করার নিয়ম বলে দিয়েছি, আগের সিরিজেও তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখো যারা পুরাতন স্টুডেন্ট রয়েছে তারা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেবে। 2/3 কমা কি বলেছে স্যার আমাকে? 8/9, 8/9 কমা কত বলেছে স্যার? 8/9, 64/81, 64/81। তারপরে কত বলেছে স্যার আমাকে? 64/81, 10/27, 10 কত স্যার? 27, 10/27 গসাগু কত? তাহলে দেখো কি বলেছিলাম, যখনই আমরা গসাগু বা HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব তখন কি হয়ে যাবে স্যার? উপরের সংখ্যাগুলোর প্রত্যেকটার কি করতে হবে? গসাগু। তাহলে 2 8 6 64 আর 10 গসাগু কত হয়ে যাবে স্যার? 2 হয়ে যাবে। না কেন 2? কারণ এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2 আর 2 এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে রয়েছে। 8 মধ্যেও 2 রয়েছে, 64 মধ্যেও 2 রয়েছে, 10 মধ্যেও 2 রয়েছে। যদি তোমরা এইভাবে না বুঝতে পারো তাহলে করে দেখতে পারো। 2 8 64 10 গসাগু কত হবে? 2 দ্বারা 2 1 2 4 2 8 3 2 32 5। তাহলে দেখো এখানে 1 চলে আসলো। যখনই কোনো একটা 1 চলে আসবে তাহলে আর বাকিগুলো আর যাবে না ভাগ আমার। কারণ যদি আমি এখানে 2 দ্বারা ভাগ দিই তাহলে 1 কেও যেতে হবে, 4 কেও যেতে হবে, 32 কেও যেতে হবে, 5 কেও যেতে হবে। গসাগু মানে প্রত্যেকটা সংখ্যাকে আমার ভাগ দিতে হবে। তাহলে আর আমার প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাচ্ছে না। তাহলে গসাগু কত হয়ে গেল স্যার? 2। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত আসলো? 2। তারপরে গসাগু বের করতে গেলে উপরের গুলোর গসাগু আর নিচের গুলো কি করে দেবো? লসাগু। তাহলে 3 9 81 আর 27 লসাগু কত হয়ে যাবে স্যার? 3 9 81 আর 27 লসাগু করে দাও। এবার লসাগু 3 1 3 3 3 9 3 2 6 3 7 21 আর এদিকে 3 9 27। যেহেতু আমরা লসাগু বের করছি তার মানে যতক্ষণ না আমার একেবারে ছোট সংখ্যায় পরিণত হয়েছে প্রত্যেকটা, একটা সংখ্যাকে যদি ভাগ যাওয়া যায় তাহলে ভাগ দেবো। তাহলে এবার দেখো 3 দ্বারা 1 আছে, 1 বসে যাবে, 3 1 3 3 9 27 3 3 9। তাহলে আবার 3 দ্বারা 3 1 1 1 3 3 9 3 1 3। তাহলে আর যায় না যেহেতু এখানে 3ই বেঁচে রয়েছে। তাহলে 3 3 9 3 3 9 আর 9 9 কত হয়ে যাবে? 81। তার মানে লসাগু কত পেলাম স্যার? 81। তাহলে 2/81 কি হয়ে গেল স্যার আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল স্যার? 2/81। লসাগু পেলাম 81, গসাগু পেলাম 2। তাহলে 2/81 হয়ে গেল আমাদের উত্তর। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। গসাগু কিভাবে বের করব? প্রত্যেকটা সংখ্যার উপরের সংখ্যাগুলো লসাগু গসাগু আর নিচের সংখ্যাগুলোর কি হয়ে যাবে স্যার? আমাদের গসাগু। চলো একটু আমরা স্পিডে করব, প্রত্যেকটা জিনিস দ্রুত করার চেষ্টা করব, কারণ আগের সিরিজে আমরা কনসেপ্ট ওয়াইজ দেখেছি। আর এমন নয় যে এখন এই সিরিজের যে অঙ্কগুলো করাচ্ছি প্র্যাকটিস সেটে যে এগুলো নতুন নতুন। প্রত্যেক
প্রত্যেকটা সিঙ্গেল পিস যেগুলো তোমাদের পরীক্ষা হলে আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি আগের সিরিজে করিয়ে দিয়েছি। এবার যে নতুন সিরিজটা শুরু করেছি এই সিরিজে কোনো এমন অঙ্ক পাবে না যে সেই সিরিজ থেকে কমন আসবে না, মানে সেই টাইপের না। আর এই টাইপগুলোই তোমাদের পরীক্ষা হলে আসবে আর এই অঙ্কগুলোই আসবে কিন্তু। চলো চলো 8টি কলম এবং 4টি পেন্সিলের দাম 176 টাকা। 8টি কলম 4টি পেন্সিলের দাম, তাহলে 8টি কি স্যার কলম, তাহলে কলম মানে কি স্যার সি ফর কলম দিলাম, ঠিক আছে বোঝার জন্য সি ফর কলম, যেহেতু পেন মানে কলম হয় তারপরেও আমরা সি ফর কলম দিলাম। তাহলে 8টি কলম প্লাস কত পেন্সিল বলেছে স্যার 4টি, 4টি পি ফর পেন্সিল দিলাম। তাহলে 8টি কলম প্লাস 4টি পেন্সিলের দাম কত বলেছে, পেন্সিলের দাম 176 টাকা বলেছে, 176। তার দ্বিতীয় নম্বর শর্ত কি বলছে, দুটি কলম দুটি পেন্সিলের দাম, তাহলে দুটি কলম প্লাস দুটি পেন্সিলের দাম কত বলেছে আমাকে 48 টাকা। তাহলে বলছে একটি কলমের দাম কত, তাহলে দেখো এখানে 4টি কলম রয়েছে, এখানে দুটি 4টি পেন্সিল রয়েছে, এখানে দুটা পেন্সিল রয়েছে। আমি যদি এখন এখানেও 4টা পেন্সিল করতে চাই তাহলে কি করতে হবে স্যার, এখানেও যদি 4টা পেন্সিল করতে চাই তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করো। তাহলে একেও আমরা 2 দ্বারা গুণ করব, একেও 2 দ্বারা গুণ করব। তাহলে যেহেতু এপারে প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করলাম তাহলে এপারেও আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে 2 দুনা 4c, 4টা কলম প্লাস 4টা পেন্সিল প্লাস কত হয়ে যাবে স্যার আমার 48 দুয়ে 90, আচ্ছা সমান আছে না, সমান বসে যাবে 96, তাহলে 96 পেয়ে গেলাম। তাহলে এটা আমার 1 নম্বর শর্ত দিয়েছে, এটা পেয়ে গেলাম আমরা 2 নম্বর শর্ত। তাহলে দেখো এখন যদি আমি এই মাঝখানেটা মুছে দিই তাহলে দেখো এটা আর কোনো কাজ নেই। এবার দেখো এই জিনিসটাকে আমি এখানে লিখি 4টি কলম প্লাস 4টি পেন্সিল ইকুয়াল টু 96, এটা 2 নম্বর, তাই তো। এবার দেখো আমাদেরকে কি করতে হবে, আমরা তো সমান করে নিলাম, তাহলে এবার মাইনাস করে দাও, মাইনাস 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 প্রত্যেকটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে দেখো 4টা পেন্সিল থেকে 4টা পেন্সিল বাদ দিয়ে দাও, তাহলে কেটে গেল। 8টা কলম থেকে 4টা কলম বাদ দাও, তাহলে 8টা কলম থেকে 4টা কলম বাদ দিলে থাকবে কত 4টা কলম, সমান 176 থেকে 96 বাদ দিলে 0, 17 থেকে 9 বাদ 8, তাহলে 4 20 80, তাহলে কলমের মান কত পেলাম 20। তাহলে কলম মানে কি এর আগে কিছু না মানে 1 আছে, তার মানে একটা কলমের দাম পেয়ে গেলাম আমরা 20 টাকা। তাহলে জিজ্ঞাসা করছে একটি কলমের দাম কত, তাহলে একটি কলমের দাম কত হয়ে গেল স্যার 20 টাকা। একেবারে শর্ট 2 লাইনে হয়ে যাবে আমাদের প্রশ্ন উত্তর, একটা কলমের দাম কত হয়ে গেল 20 টাকা। এই টাইপের যখন দুটো শর্ত দেওয়া থাকবে, দুটো শর্ত দেওয়া থাকবে তাহলে আমরা যে কোনো হয় পেন্সিলকে সমান করব না হয় কলমকে সমান করব, করে আমরা কাটাকাটি করব, প্লাস থাকলে মাইনাসে পরিণত করতে হবে, করে কাটাকাটি করে আমাকে ভ্যালু বের করতে হবে। একটি কলমের দাম হলো 20 টাকা। এখন যদি আমাকে বলে যে একটি পেন্সিলের দাম কত টাকা, তাহলে একটি কলমের দাম 20 টাকাটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে আমরা পেন্সিলের দাম বের করতে পারবো। চলো কি বলছে নেক্সট প্রশ্ন, একটি ছাত্রের ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক মিলিয়ে মোট মার্কস তার কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের চেয়ে 120 বেশি। আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক মিলিয়ে মোট মার্কস অর্থাৎ পি ফর ফিজিক্স, সি ফর কেমিস্ট্রি, এম ফর ম্যাথ মিলিয়ে যত নম্বর পেয়েছে কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের চেয়ে 120 বেশি। তাহলে আমি ধরে নিব যে কেমিস্ট্রিতে সে কত পেয়েছে এক্স, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পাবে কেমিস্ট্রির চাইতে 120 বেশি, তাহলে এক্স প্লাস কত হয়ে যাবে স্যার 120, তাই তো। দেখো তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর গণিত এই তিনটা সাবজেক্ট মিলিয়ে যা নম্বর পেয়েছো সেটা হচ্ছে তোমার শুধু কেমিস্ট্রিতে পাওয়া নম্বরের চাইতে 120 মার্ক বেশি। অর্থাৎ কেমিস্ট্রিতে যদি তুমি 50 পেয়ে থাকো তাহলে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে তুমি তার চাইতে 120 বেশি পাবে, তাহলে 120 প্লাস 50 পাবে তিনটাতে। তাহলে ধরলাম কেমিস্ট্রিতে এক্স নম্বর পেয়েছে, তাহলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পেয়ে যাবে এক্স প্লাস 120, যেহেতু 120 নম্বর বেশি পাচ্ছে সে। এবার আমাকে কি বলছে মোট মার্কস তার পাওয়া মার্কসের 120 বেশি। ফিজিক্স এবং অঙ্কে পাওয়া মার্কসের গড় কত, ফিজিক্স এবং অঙ্ক, ফিজিক্স এবং গণিতে পাওয়া অঙ্কে পাওয়া মার্কসের গড় কত, তাহলে ফিজিক্স আর অঙ্কের মানটা বের করবো আগে। তাহলে কেমিস্ট্রি কত হচ্ছে এক্স, তাহলে পি প্লাস সি এর মান কত এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম প্লাস ম্যাথ ইকুয়াল টু এক্স প্লাস 1
120। তাহলে ফিজিক্স প্লাস ম্যাথ ইকুয়াল টু কত হয়ে যাবে, এ এক্সট্রা প্লাস হয়ে আছে ওপরে গিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে এক্স প্লাস 120 মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, ফিজিক্স প্লাস ম্যাথের কত হয়ে গেল 120। তাহলে ফিজিক্স আর ম্যাথের নম্বরের যোগফল হচ্ছে 120। তাহলে স্যার এখান থেকে আমরা কি বলতে পারবো, গড় কত? তাহলে গড় বের করার নিয়ম কি স্যার, দুটো সাবজেক্টে মোট নম্বর কত পেয়েছো 120 বাই মোট কটা সাবজেক্ট 1 2, 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কেটে দেবো 60। তাহলে গড় নম্বরটা কত হয়ে গেল স্যার 60। গড় বের করার নিয়ম কি স্যার, দুটো সাবজেক্টের জয়টা সাবজেক্টের তুমি গড় বের করবা, প্রত্যেকটা সাবজেক্টের মার্কসের যোগফল বাই কটা সাবজেক্ট রয়েছে তত সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। তাহলে ফিজিক্স আর ম্যাথের বলেছে, তাহলে ফিজিক্স আর ম্যাথের যোগফলটা কত 120 বাই ভাগ করে দেবো কত দ্বারা, ফিজিক্স আর ম্যাথ দুটো সাবজেক্ট 2 দ্বারা ভাগ করে দেবো, 60 পেয়ে গেলাম আমরা কি। চলো ক্লিয়ার, পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করে 6 দ্বারা ভাগ করলে, একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করে 6 দ্বারা ভাগ করলে, তাহলে দেখো একটি সংখ্যা থেকে, তাহলে আমি ধরে নেব সংখ্যাটা এক্স, তাই তো সংখ্যাটা কি স্যার আমার এক্স, তাহলে এক্স থেকে 4 বিয়োগ করে, তাহলে 4 বিয়োগ করে দিলাম, 4 বিয়োগ করে বলছে 6 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করে দেবো কত দ্বারা 6 দ্বারা, একটা সংখ্যা এক্স, এক্স থেকে 4 বিয়োগ করে, তাহলে বিয়োগ করে দিলাম 4, 4 বিয়োগ করে 6 দ্বারা ভাগ করলে কি বলে দিচ্ছে, করলে 8 হয়, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার 8। যদি একই সংখ্যা থেকে 2 বিয়োগ করে 5 দ্বারা ভাগ করা হয় তবে সংখ্যাটি তবে কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আগে x সংখ্যাটা কি স্যার x, তাহলে x এর ভ্যালুটা বের করব, তাহলে x - 4 ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা গুণ করে দাও 6 8 48, x এর ভ্যালু কত হয়ে যাবে, এই 4টা উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 48 আর 4 52, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত স্যার আমরা 52 52, x এর ভ্যালু কত পেয়ে গেলাম 52। তাও বলছে যে একই সংখ্যা থেকে 2 বিয়োগ করে, তাহলে সংখ্যাটা কত স্যার পেলাম 52, তাহলে বলছে 52 থেকে 2 বিয়োগ করে 5 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করে দাও 5 দ্বারা, তাহলে কত হবে, তাহলে 52 থেকে 2 বাদ দিলে 50, 50 কে 5 দ্বারা ভাগ করলে 10 ইকুয়াল টু 10 পেয়ে যাব। উত্তর কত হয়ে গেল স্যার 10। এই টাইপের প্রশ্ন কিন্তু স্যার একটা ক্যালকুলেটিভ প্রশ্ন একটা পাবেই পাবে, তোমরা তোমাদের ডব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন পাবে। তাহলে কি বলেছে সংখ্যাটা থেকে 4 বিয়োগ করে, তাহলে 4 বিয়োগ করে দিলাম, 6 দ্বারা ভাগ করলে 8 হবে, 6 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে সমান কত পেয়ে যাবো 8। এখানে ক্যালকুলেশন করবো, সংখ্যাটা কত পেলাম 52, সংখ্যাটা পেয়ে গেলাম 52, তাহলে বলছে একই সংখ্যা থেকে, তাহলে কত থেকে 52 থেকে 2 বিয়োগ করলে, তাহলে বিয়োগ করে দিলাম 2, 5 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করে দিলাম 5 দ্বারা, কত পাবো করে দিলাম 10 পেয়ে গেলাম। চলো চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমার, অমিত এবং তার বর্তমান বয়সের অনুপাত আছে 2:5, 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:11। 5 বছর আগে পিতার বয়স কত ছিল, অমিত এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 2:5, তাহলে অমিত এ ফর অমিত আর অমিতের পিতা কি এ ফর ফাদার, অমিত আর তার পিতার বর্তমান বয়সের অনুপাত কত 2:5, 2:5, তাহলে আমি ধরে নেব অমিতের বয়স 2x, তার পিতার বয়স 5x, তাই তো 4 বছর পর, তাহলে 4 বছর পর কত হয়ে যাবে স্যার 2x, 4 যোগ করে দাও, এটা পেয়ে গেলাম, এখানে কত পেয়ে যাবো 5x প্লাস 4, এটা পেলাম, তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হয়ে যাবে স্যার 5:11। তাহলে বলছে 5 বছর আগে তার পিতার বয়স কত ছিল, তাহলে দেখো 2x প্লাস 4 বাই অনুপাত মানে কি ভাজারে লিখতে পারবো 5x প্লাস 4 ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার 5/11, ক্যালকুলেশন করো 11 2 22x প্লাস 44 ইকুয়াল টু 5 5 25x প্লাস 20, তাহলে কত হয়ে যাবে স্যার, এই 25xটা যদি এপারে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে -25x, তাহলে 22x থেকে 25x বাদ দিলে -3x, এই 44টা উপরে গিয়ে যাবে, তাহলে 20 থেকে -44 বাদ গেলে হয়ে যাবে -24, তাহলে মাইনাস মাইনাস কাটলো 3 8 24, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 8। তাহলে আমাকে কি বের করতে বলেছে, বলছে পিতার বয়স কত, অমিতের পিতার বয়স কত ছিল, অমিতের পিতা এটা, তাহলে বর্তমান বয়স কত 5 × x, x এর ভ্যালু কত স্যার 8, 5 8 40, তাহলে অমিতের পিতার বর্তমান বয়স কত পেয়ে গেলাম স্যার 40 বছর। আই হোপ ক্লিয়ার স্যার। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, 0.01 এর কত শতাংশ, 0.01 বলছে 0.1 এর, যার সঙ্গে এর কথাটা থাকবে স্যার,
কার সঙ্গে এর কথাটা আছে, আগে প্রথমে একটা দাগ দাও, এই টাইপের লাইন টানলাম আমরা। এবার যার সঙ্গে এর কথাটা থাকবে, কার সঙ্গে এর কথা আছে 0.1, তাহলে 0.1 তাকে নিচে লিখো এর, যার সঙ্গে এর নেই সেটাকে উপরে লিখো 0.01, 0.01। তাহলে কত শতাংশ বলেছে, শতাংশ বের করতে গেলে 100 দ্বারা করে দেব গুণ, পার্সেন্টেজ লাগিয়ে দিব। তাহলে দেখো দশমিক তুলবো উপরে, সেজন্য কি করতে হবে, নিচে দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য দ্বারা গুণ, তাহলে দশমিক তুলে দিলাম, তাহলে এই পার্টটা আর থাকলো না। তাহলে কোনো সংখ্যার আগে শূন্য থাকা না থাকা সমান, তাহলে তুলে দিলাম। এপারে আছে দশমিক, তাহলে দশমিক তোলার জন্য কি করতে হবে, উপরে গুণ করতে হবে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য দ্বারা গুণ। তাহলে এবার এখানেও দশমিক থাকলো না, তাহলে 100 100 কাটলো, তাহলে উপরে থাকলো কি স্যার 10 গুণিত 1 সমান 10%। উত্তর কত হয়ে গেল স্যার আমাদের 10% হয়ে গেল আমাদের উত্তর। আই হ্যাভ ক্লিয়ার স্যার। চলো নেক্সট দেখবে কি বলছে, যদি x+1:8 সমান 3.75/7 হয় তাহলে x এর মান কত, x এর ভ্যালু কত আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো x+1 অনুপাত বলেছে 8 ইকুয়াল টু আমাকে বলেছে 3.75/7 বা এইটা 7, তাহলে বলছে x এর ভ্যালু কত। তাহলে দেখো প্রথমে তো x+1 বাই, অনুপাত মানে কি বাই আকারে 8 লিখো, 3.75/7। দেখো দশমিকটা যদি তুলতে চাই, দশমিক এখানে ছিল, দশমিকটা যদি তুলতে চাই তাহলে কি করতে হবে, নিচে দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য দ্বারা গুণ করে দিতে, তাহলে আর দশমিক থাকলো না। এবার দেখো আমরা যদি এবার দেখি এখানে 4 দ্বারা, 4 2 8, 4 25 100, 5 5 25, 5 দ্বারা কাটবো, 5 7 35, 5 5 25, 5 দ্বারা 5 1 5, 5 5 25, তাহলে থাকলো কত 15। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, এখানে বেঁচে আছে কি 7, তাহলে 7কে উপরে দ্বারা গুণ করবো, তাহলে 7 × x সমান কত হয়ে গেল স্যার 7x, প্লাস 7কে 1 দ্বারা গুণ করলে 7, আর এখানে কত থাকবে স্যার 2 আছে, 2কে এখানে কত বেঁচে আছে 15, তাহলে 15 2 30, তাহলে 7x ইকুয়াল টু এই 7টা উপরে গিয়ে কি হয়ে যাবে স্যার মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 23। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে স্যার 23 বাই, এই 7টা গুণ আছে পরে গিয়ে কত কত হয়ে যাবে ভাগ, ভাগ মানে কি নিচে বসা, তাহলে x এর ভ্যালুটা স্যার হয়ে যাচ্ছে 23/7। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে স্যার 23/7, 23/7 চেক করবে একবার आंसर কোথায় রয়েছে, চলো অপশন সি। পরের প্রশ্ন দেখবে স্যার। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের আজকে আবার কমপ্লিট হচ্ছে 8টা প্রশ্নের প্র্যাকটিস সেট, এই সিরিজের অগ্নি পরীক্ষা সিরিজের আমাদের এই প্র্যাকটিস সেটটা আজকে আমাদের শেষ হচ্ছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেটে, অর্থাৎ 3 নম্বর প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো, রিভিশন করো, এবং আজকের প্র্যাকটিস সেটে তোমরা কতটা প্রশ্ন নিজে থেকে করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। চলো ধন্যবাদ।